এর আগের দিন আমরা আয়তনের একক পর্যন্ত পড়েছিলাম। আজকে ভরের একক। ভরের একক কোনো পদার্থে কোনো বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বলা হয় বস্তুর ভর। তো কোনো বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকেই বলা হয় বস্তুর ভর। এবং ভরের একক এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, কেজি। ভরের একক এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম বা কেজি, এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম। কোনো বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই হলো বস্তুর ভর। এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। এছাড়া ভরের যেমন ছোট একক আছে, বড় এককও আছে। যেমন 1 কিলোগ্রাম, 1 কিগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 কেজি। তাই এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কত হবে? 100 ইন্টু 1000 গ্রাম মানে কত হচ্ছে? 1 লক্ষ কেজি, 1 লক্ষ গ্রাম। 1 2 3 4 5, 1 2 3 4 5 গ্রাম। আবার 1 কুইন্টাল সমান হলো 100 কেজি। আবার 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন সমান হচ্ছে 10 কুইন্টাল মানে 1000 কেজি। 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল সমান 1000 কেজি। তাহলে গ্রাম যেমন ছোট, তার গ্রামের পরে হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রামের পরে হচ্ছে কুইন্টাল, কুইন্টালের পরে হচ্ছে টন। 1 টন মানে অ্যাকচুয়ালি 1 টন, 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1000 কেজি। তাহলে ছোট একক আছে, বড় এককও আছে। এছাড়া আমরা এই সোনার দোকানে যেটা করে 1 ক্যারাট, ক্যারাট মানে হচ্ছে 0.2 গ্রাম। 0.2 গ্রাম। 1 ক্যারাট সমান হচ্ছে 0.2 গ্রাম। সোনার দোকানে ক্যারাট দিয়ে ওজন করে ওরা, 0.2 গ্রাম। এছাড়া আমরা ভরের ছোট এককও জানি, যেমন হচ্ছে 1 AMU। এই এককটা কোথায় ব্যবহার করা হয় না পরমাণুর ভর মাপার জন্য। পরমাণুর ভর তোমার নানান রকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ভর আছে সেগুলো মাপার জন্য 1 পারমাণবিক ভর একক বা 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 into 10 to the power minus 1.6605 into 10 to the power minus 24 or 27 কেজি। এটা খুবই ক্ষুদ্র ভর। হ্যাঁ, পরমাণুর ভর মাপার জন্য এটা ব্যবহার করা হয়। 1 পারমাণবিক ভর একক বা 1 MU সমান হচ্ছে 1.6605 into 10 to the power minus 27 কেজি। তার মানে
বড় ভর মাপার যেমন কুইন্টাল আছে, টন আছে, এই ক্ষুদ্র ভর মাপার জন্য আছে পারমাণবিক ভর একক। অর্থাৎ বিভিন্ন ধরনের একক আমরা ভর মাপার ক্ষেত্রে ব্যবহার করব। এই হলো ভরের পরিমাণ। তাহলে ভরের একক হলো এসআই পদ্ধতিতে কেজি, সিজিএস পদ্ধতিতে গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কুইন্টাল সমান 100 কেজি, 100 কেজি সমান 100 ইন্টু 1000 মানে 1 2 3 4 5 1 লক্ষ গ্রাম। 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল সমান 1000 কেজি। 1 ক্যারেট সমান 0.2 গ্রাম। 1 পারমাণবিক ভর একক বা 1 AMU সমান হচ্ছে 1.6605 মাইনাস 27 গ্রাম কিলোগ্রাম। গ্রামে প্রকাশ করলে এটা হবে যাবে 1.6605 মাইনাস 24 গ্রাম। এই গেল ভরের পরিমাপ, ভরের একক। আছে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? না, ঘনত্ব হলো কোনো পদার্থের একক আয়তনে যে পরিমাণ ভর থাকে, কোনো পদার্থের একক আয়তনে যে পরিমাণ ভর থাকে তাকে বলা হয় পদার্থের ঘনত্ব। একক আয়তনের পদার্থের ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব পদার্থের একক আয়তনে ভরকে, পদার্থের একক আয়তনের ভরকে পদার্থের ঘনত্ব, একক আয়তনের ভরকে পদার্থের ঘনত্ব। তা ঘনত্বের এসআই একক, এসআই একক হলো কিলোগ্রাম ভাগ মিটার কিউব। মিটার হচ্ছে আয়তনের একক, মিটার কিউব। কিলোগ্রাম হচ্ছে ভরের একক। তাহলে একক আয়তনের ভর যদি ঘনত্ব এইভাবেও লেখা যায়, ডি ইকাল টু, আমরা ক্লাস 9 এ তোমরা পড়েছো, ডি ইকাল টু এম বাই ভি, ভরের একক ভাগ আয়তনের একক। তাহলে একক হবে কিলোগ্রাম পার মিটার কিউব। এটাকে ভাবে লেখা যায় কেজি মিটার কিউব, কেজি মিটার টু দি পাওয়ার -3, কেজি মিটার টু দি পাওয়ার -3। এবং এসআই পদ্ধতিতে ডি মানে ঘনত্ব, এম মানে ভর, ভি মানে আয়তন, ভলিউম। ডি ডেনসিটি, এম মাস, ভি ভলিউম। সিজিএস পদ্ধতিতে সিজিএস একক গ্রাম ভাগ সেমি কিউব সমান গ্রাম পার সিএম কিউব সমান গ্রাম গুণিতক গ্রাম সিএম টু দি পাওয়ার -3। তাহলে সিজিএস এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম সিএম টু দি পাওয়ার -3। আর এসআই পদ্ধতি অথবা গ্রাম পার সিএম কিউব, গ্রাম পার সিএম কিউব বা গ্রাম সিএম টু দি পাওয়ার -3। আর এসআই পদ্ধতিতে ঘনত্বের হলো কেজি পার মিটার কিউব বা কেজি মিটার টু দি পাওয়ার -3। এই হলো ঘনত্বের একক। এরপরে আমরা বিভিন্ন মাপের একক কেন ব্যবহার করা হয় সেটা পড়ব। বিভিন্ন মাপের একক, বিভিন্ন মাপের একক। বিভিন্ন মাপের একক। বিভিন্ন মাপের একক, বিভিন্ন মাপের একক মানে আমরা কখনো কখনো দেখবে ছোট একক ব্যবহার করি, আবার কখনো কখনো বড় একক ব্যবহার করি।
কখনো কখনো আমরা ছোট একক ব্যবহার করি, কখনো কখনো আমরা বড় একক ব্যবহার করি। যদি বলি যে একটা পেন্সিলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এবার পেন্সিলের দৈর্ঘ্যটাকে কেউ যদি 10 সেন্টিমিটারে প্রকাশ না করে তাকে কিলোমিটারে প্রকাশ করে, তাহলে কি হবে? একটা পেন্সিলের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার বলে বুঝতে সুবিধা, 10 সেন্টিমিটার, কিন্তু কেউ কি করলো ওটাকে কিলোমিটারে প্রকাশ করলো, তাহলে কত হবে? 10কে 100 দিয়ে ভাগ করলে হবে মিটার, তাকে 1000 দিয়ে ভাগ করলে হবে কিলোমিটার, তাহলে কিলোমিটার হলো। তার মানে দেখো একটা শূন্য কেটে গেল, 1 2 3 4 5 .0001 কিলোমিটার। 1 2 3 4 10 সেন্টিমিটার বললে যত সহজেই পেন্সিলের দৈর্ঘ্যটা বোঝা যাবে। কেউ যদি বলে না স্যার ওটা পেন্সিলের দৈর্ঘ্যটা হচ্ছে 0.001 কিলোমিটার, 0.0001 কিলোমিটার, তার মানে পেন্সিলের দৈর্ঘ্যটাকে নিশ্চয়ই আমরা কিলোমিটারে প্রকাশ করবো না। তো কিলোমিটারে প্রকাশ করলে সেটা বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা পেন্সিলের দৈর্ঘ্য বোঝানোর জন্য সেন্টিমিটার ব্যবহার করব। আবার যদি বলি এখান থেকে দিল্লি 1500 কিলোমিটার, কেউ সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করলো, তাহলে সেটাও বোঝাটা অসুবিধাজনক। বেশি দূরত্ব ধরো 1500 কিলোমিটার, 1500 কিলোমিটার, কলকাতা থেকে দিল্লি 1500 কিলোমিটার, অ্যাপ্রক্স 1500 কিলোমিটার। কেউ বললো না মিলিমিটার সেন্টিমিটারে প্রকাশ করবো, 1500 গুণিতক 1000 মিটার হলো, তাকে আবার 100 দিয়ে গুণ করলো, তাহলে কত হলো? 1 5 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার, 15 কোটি সেন্টিমিটার। কলকাতা থেকে দিল্লির দূরত্ব 15 কোটি সেন্টিমিটার। তাহলে এই বেশি দূরত্বটাকে যদি আমরা ছোট এককে প্রকাশ করি তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। আবার ছোট এককটাকে যদি বড় এককে প্রকাশ করি সেটা আবার দশমিকে চলে আসছে, তাহলে দুটো ক্ষেত্রেই বোঝা অসুবিধাজনক। সেই কারণে ছোট জিনিসকে প্রকাশ করার জন্য ছোট একক, আবার বড় জিনিসকে প্রকাশ করার জন্য বড় একক ব্যবহার করি। এই জন্য বিভিন্ন মাপের একক, ধরো কারো বয়স 10 বছর, 10 বছর, 10 বছর সমান কত? না 10 গুণিতক 365 দিন গুণিতক 24 ঘন্টা গুণিতক মিনিট গুণিতক সেকেন্ড, এত সেকেন্ড। বয়স জিজ্ঞেস করলাম ছেলেকে, সে বললো এত সেকেন্ড, মানে 10 গুণিতক 365 গুণিতক 24 গুণিতক 60 গুণিতক 60 সেকেন্ড। তাহলে এটাও বোঝা অসুবিধাজনক, প্রকাশ করাও অসুবিধাজনক। তাই এখানে বড় একক ব্যবহার করবো আমরা, সেকেন্ড ব্যবহার করবো না, বছর ব্যবহার করবো। এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম বছর আর সেকেন্ডের মধ্যে কতটা পার্থক্য। তাহলে বড় জিনিস ব্যবহার বোঝানোর জন্য বড় বড় একক ব্যবহার করবো, ছোট জিনিস বোঝানোর জন্য ছোট একক ব্যবহার করবো। ছোট জিনিস বোঝাতে বড় একক ব্যবহার করবো না, অসুবিধা হয়ে যাবে, বুঝতে অসুবিধা। আর বড় জিনিসকে বোঝানোর জন্য ছোট একক ব্যবহার করবো না, তাতেও বোঝানো এবং বোঝার দুটোই অসুবিধাজনক। সেই কারণে আমরা কখনো কখনো বড় একক, কখনো কখনো ছোট একক ব্যবহার করব। এবারে কতগুলো প্রয়োজনীয় জিনিস, ছোট একক, আরো এই সেন্টিমিটার মিলিমিটারের চেয়েও আরো ছোট একক আছে, সেইগুলো আমরা দেখব। যেমন অণুপরমাণুর ব্যাস, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অণুজীবের ব্যাস, অণুপরমাণুর ব্যাস, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অণুজীবের ব্যাস, এগুলো প্রকাশ করার জন্য মিলিমিটারের চেয়েও আরো ক্ষুদ্র একক আছে, সেইগুলো দিয়ে আমরা ওকে প্রকাশ করব। যেমন 1 মাইক্রন, 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 মাইক্রন এরকম নিউ মতো অক্ষর দিয়ে বোঝানো হয়। 1 মাইক্রন, মাইক্রন, MICRON, মাইক্রন, সরি 1 মাইক্রন, 1 মাইক্রন সমান 10 টু দি পাওয়ার 1 মাইক্রন
সমান 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। মানে 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ। 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ। এটা মানে হচ্ছে 1 বাই 10 টু দি পাওয়ার 6। এটার মানে কি 1 বাই 10 টু দি পাওয়ার 6, মানে 1 বাই 1 1 2 3 4 5। 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ। 10 টু দি পাওয়ার 6 মানে কি 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ। 1 মাইক্রন। 1 মাইক্রন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। 2 নম্বর হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটার nm 1 nm সমান 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। 1 nm অণুজীবের ব্যাস, এগুলো মাপার জন্য ব্যবহার করা হয়। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। 3 নম্বর হচ্ছে 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম এ লিখে তার মাথায় একটা শূন্য লেখা হয়, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 1 এক্স একক। 4 নম্বর 1 এক্স একক। 1 এক্স ইউনিট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 13 মিটার। 1 এক্স ইউ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 13 মিটার। 1 ফার্মি। ফার্মি 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 FERMI লেখা হয়, এফ লেখা হয়, ফার্মি। 1 ফার্মি 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। 1 ফার্মি এফএমও লেখা হয়, ফেমটোমিটারও বলে এটাকে, অনেক সময় এটাকে ফেমটোমিটারও বলা হয়। ফেমটো FEMTO ফেমটো মিটার METR ফেমটোমিটার। ফেমটোমিটার METER লিখে 1 FEMTO ফেমটো METER 1 ফেমটোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এই হচ্ছে অতি ক্ষুদ্র একক মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, এক্স একক, ফার্মি, এগুলি। এই সমস্ত এককের সাহায্যে তোমাকে নানান রকম রিলেশন জিজ্ঞাসা করতে পারে। যেমন ধরো তোমাকে যদি বলে যে 1 মাইক্রন সমান কত ফার্মি। 1 মাইক্রন সমান কত ফার্মি, তাহলে কি করে দিতে হবে? 1 মাইক্রন সমান কত ফার্মি। তাহলে এটা কি করে নির্ণয় করা যাবে? না, কি করবে? 1 মাইক্রন লেখার পদ্ধতি হচ্ছে অতএব 1 মাইক্রন ভাগ 1 ফার্মি সমান 1 মাইক্রন কত? 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। আর 1 ফার্মি সমান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তাহলে কাটাকুটি করলে কত হবে? মিটার মিটার কেটে গেল, 10 টু দি পাওয়ার কত হবে? 9 আর 6 9। তাহলে অতএব 1 মাইক্রন সমান 10 টু দি পাওয়ার 9 ফার্মি। মানে ফার্মিটা ছোট একক, আরো ছোট একক, মাইক্রোটা তার তুলনায় বড়। তাহলে 1 মাইক্রন সমান 10 টু দি পাওয়ার 9। তার মানে যখনই কোনো রিলেশন চাইবে তখন দুটোকে অনুপাত করতে হবে। যেটা এখানে বলছে মাইক্রন সমান ফার্মি, তার মানে মাইক্রনটাকে উপরে রাখবে, ফার্মিটাকে নিচে রাখবে। ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার সমান কত ফার্মি,
এটা হবে, তাহলে ন্যানোমিটার উপরে থাকবে, পারমিটার নিচে থাকবে। এইভাবে যে কোনো রিলেশন আমরা সহজে বার করে দিতে পারি। অর্থাৎ 1 মাইক্রন সমান 10 টু দি পাওয়ার 9 ফার্মি। এছাড়া এগুলো ক্ষুদ্র একক। এছাড়া বড় এককও আছে। বড় একক, দৈর্ঘ্যের বড় একক কিলোমিটারের চেয়েও বড় আছে। কি আছে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU লিখি। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ইউ। এটা কোন কাজে লাগে? না, সূর্য এবং নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার জন্য। নক্ষত্রের ব্যাস, নক্ষত্রপুঞ্জের বিস্তৃতি, এইগুলো মাপার জন্য। নক্ষত্রপুঞ্জের ব্যাস, নক্ষত্রপুঞ্জের বিস্তৃতি, হ্যাঁ, এগুলো পরিমাপ করার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়। যেমন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে প্রকাশ করা হয়। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.496 into 10 to the power 11 কিলোমিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU সমান কত? 1.496 into 10 to the power 11 কিলোমিটার। এখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপার জন্য, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেকটা, পৃথিবীর থেকে অনেক বড় দূরত্ব, সেই জন্য এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়। কিলোমিটারের চেয়ে বড় একক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এছাড়া আছে আলোকবর্ষ, লাইট ইয়ার, 1 লাইট ইয়ার। আলোকবর্ষ, আলোকবর্ষ, এক আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার কাকে বলে? আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ। আমরা কি জানি না, আলো 1 সেকেন্ডে কতটা যায়? তাহলে 1 লাইট ইয়ার সমান 3 into 10 to the power 10, 3 into 10 to the power 10, 10 to the power 8 মিটার 1 সেকেন্ডে যায়। 1 সেকেন্ডে যায় 3 into 10 to the power 10 মিটার। তার মানে 1 মিনিটে কত যাবে? গুণিতক 60। 1 ঘন্টায় কত যাবে? গুণিতক 60। 1 দিনে কত যাবে? গুণিতক 24। 365 দিনে কত যাবে? তার মানে কি দাঁড়ালো? আলো 1 সেকেন্ডে যায় 3 into 10 to the power 10 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে, তাহলে 1 মিনিটে কত যাবে? তাকে 60 দিয়ে গুণ করতে হবে। 1 ঘন্টায় কত যাবে? তাকে আবার 60 দিয়ে গুণ করতে হবে। 1 দিনে কত যাবে? তাকে আবার 24 দিয়ে গুণ করতে হবে। 365 দিনে কত যাবে? তাকে আবার 365 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 3 into 10 to the power 8, 60 গুণিতক 60 গুণিতক 24 গুণিতক 365, এটাকে গুণ করলে এইভাবে দাঁড়ায়, এটা দাঁড়াবে 9.46 into 10 to the power 15 মিটার বা 9.46 into 10 to the power 12 কিলোমিটার। আলো 1 বছরে অতটা দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যে একটা বড় একক, লাইট ইয়ার বা আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে? আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ারটা কিভাবে মাপা হয়? আমরা জানি আলো 1 সেকেন্ডে যায় 3 into 10 to the power 0 বা বায়ুর মাধ্যমে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 বছর মানে কত সেকেন্ড হবে? কতটা সময় হবে? 1 সেকেন্ড যায় 3 into 10 to the power 8 মিটার।
তাহলে 1 মিনিটে যাবে গুণিতক 60, 1 ঘন্টায় যাবে তাকে আবার গুণিতক 60, 24 ঘন্টায় বা একদিনে যাবে এটা গুণিতক 24, 365 দিন, এটা গুণ করলে হবে 9.46 into 15 মিটার বা 9.46 into 10 to the power 12 কিলোমিটার। এছাড়াও আছে 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। অর্থাৎ পারসেকটা হলো আলোকবর্ষের 3.26 আলোকবর্ষ সমান 1 পারসেক। পারসেকটা আলোকবর্ষের চেয়েও বড় একক। এই সমস্ত একক দেখো, ছোট একক যেমন আছে, বড় একক তেমন আছে। আমরা মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, ফার্মি পড়েছি, আবার কিলোমিটার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক, এটাও দেখি। আচ্ছা, এবারে আমরা পড়ব কোন রাশির মাত্রা। কোন রাশির মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা কোন ভৌত রাশির মাত্রা বা ডাইমেনশন বলতে কি বোঝায়? মাত্রা, ডাইমেনশন, দৈর্ঘ্যকে আমরা লেন্থ, দৈর্ঘ্য মানে এর, ভর মানে মাস, সময় টাইম টি। তাহলে কোন কোন রাশিকে আমরা কোনো ভৌত রাশিকে এম এল টি দিয়েও প্রকাশ করতে পারি। এম দৈর্ঘ্য, ভর, এগুলো হচ্ছে মূল একক। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক হচ্ছে মূল একক। এগুলো হচ্ছে সংকেত হচ্ছে এম, এল, টি, এইরকম আমরা প্রকাশ করি। বলছে কোন রাশির মাত্রা বলতে কোন ভৌত রাশির এককে, কোন ভৌত রাশির এককে, কোন ভৌত রাশির এককে, কোন ভৌত রাশির এককে মূল এককগুলি, মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে ভৌত রাশির মাত্রা বলে। কোন ভৌত রাশির এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে বলা হয় ভৌত রাশির মাত্রা। যেমন ক্ষেত্রফল, লিখি ক্ষেত্রফল দৈর্ঘ্যের একক, তার বর্গ। ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্যের একক তার বর্গ। আয়তন, আয়তন সমান দৈর্ঘ্যের একক তার হোল কিউব, ঘন। অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রফল দৈর্ঘ্যের দ্বিমাত্রিক, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যের দ্বিমাত্রিক এবং আয়তন দৈর্ঘ্যের ত্রিমাত্রিক। এবারে মাত্রা গেল, এবার হচ্ছে মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেত এবং মাত্রীয় সংকেত ও মাত্রীয় সমীকরণ। মাত্রীয় সংকেত কোন ভৌত রাশিকে প্রকাশ করার জন্য
কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য MLT এককগুলির ঘাতকে একত্রে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় মাত্রিয় সংকেত। কোনো রাশিকে প্রকাশ করার জন্য MLT এদের ঘাতগুলিকে একত্রে সংকেতের সাহায্যে প্রকাশ করাকে বলা হয় মাত্রিয় সংকেত। কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য MLT এর ঘাতগুলিকে একত্রে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় মাত্রিয় সংকেত। যেমন বেগ, বেগ সমান কত? দৈর্ঘ্য ভাগ সময়। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি L, সময়টা হচ্ছে T। এখানে বেগ সমান হলো L ভাগ T। তাহলে বেগের মাত্রিয় সংকেত হবে L T⁻⁻1। বেগের মাত্রিয় সংকেত হলো L T⁻⁻1। এটাকে এভাবেও লেখা হয় সমান m⁻0 L T⁻⁻1। এটা হলো মাত্রিয় সংকেত, বেগের মাত্রিয় সংকেত। বেগ, তাহলে বেগের মাত্রিয় সংকেত m⁻0 L T⁻⁻1। এই জিনিসগুলো একটু প্রথম অসুবিধা হবে। m⁻0 কেন লিখলাম না, এখানে m এর তো ভরের কোনো ব্যাপার নেই। তাহলে যে কোনো রাশির মাত্রা যদি শূন্য করে দেওয়া হয়, পাওয়ার শূন্য করে দেওয়া হয়, তার কোনো গুরুত্বই থাকে না, সেটা 1 হয়ে যায়। সেজন্য m⁻0 থাকা যা না থাকা তা। অ্যাকচুয়ালি বেগের মাত্রিয় সংকেত হলো, দেখো দৈর্ঘ্য মূল এককগুলিকে, অর্থাৎ মূল এককগুলির সাহায্যেও কিন্তু আমরা কোনো রাশিকে প্রকাশ করতে পারছি। যেমন বেগ সমান দৈর্ঘ্য বাই সময়, তাহলে দৈর্ঘ্যের একক লেন্থ, সময়ের একক টাইম, তাহলে লেন্থ বাই টাইম, তাহলে L T⁻⁻1। আবার দেখা যায় m⁻0 L T⁻⁻1। m যেহেতু এখানে নেই সেজন্য 0 করে দিলাম। শুধু যদি কেউ লেখে L T⁻⁻1 তাতেও হবে। তাহলে বেগের মাত্রিয় সমীকরণ কি হবে না, বেগকে আমরা v দিয়ে প্রকাশ করি। v সমান হবে L T⁻⁻1। v সমান হবে L T⁻⁻1 বা m⁻0 L T⁻⁻1। তাহলে এটাকে, এই যে মাত্রাগুলোকে, এই যে ভৌত রাশি প্রকাশ করার জন্য দৈর্ঘ্য, ভর, সময়ের যে মাত্রা, সেগুলোকে বিভিন্ন ঘাতে উন্নীত করলাম এবং সেগুলো একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করলাম, সেটাকে বলা হচ্ছে মাত্রিয় সংকেত। আর মাত্রিয় সমীকরণ হলো বেগ সমীকরণ, থার্ড ব্র্যাকেট সমান L T⁻⁻1 বা m⁻0 L T⁻⁻1। আজকের এই পর্যন্ত থাক। এর পরের দিন আমরা বিভিন্ন রাশির মাত্রিয় সংকেত নিয়ে আলোচনা